কোনোদিন ভাবতে নেই তুমিই সবার সেরা। কোনো না কোনো দিন তোমার থেকে উঁচুতে কেউ না কেউ চলে আসবে, তখন তোমাকে নিজের চেয়ার ছাড়তে হবে। লাইভ কমেন্ট পিক করে 3 জনকে ধামাকা ব্যাচ ফ্রিতে দেওয়া হবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। যারা যারা এখনো অ্যাডভেঞ্চার একাডেমির সাথে যুক্ত হসনি, কি করছিস ভাই? অ্যাডভেঞ্চার একাডেমি এমন একটা একমাত্র ইউটিউব চ্যানেল যেটা তোকে মাধ্যমিক 2026-এ ভৌত বিজ্ঞানে 100 পাওয়ানোর গ্যারেন্টি দিচ্ছে। মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানকে পকেটে পুরে নেওয়ার জন্য চলে এসেছে কুইক রিক্যাপ সিরিজ। যে কুইক রিক্যাপ সিরিজের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারকে 30 মিনিটসের মধ্যে এমন ভাবে করিয়ে দেওয়া হচ্ছে যাতে সেই চ্যাপ্টারের কোর আইডিয়াটা, যাতে সেই চ্যাপ্টারের নলেজটা তোর মাথার মধ্যে এমন ভাবে ফিট হয়ে যায় যে তুই এই চ্যাপ্টারটার মধ্যে এক্সপার্ট হয়ে যাস। এই অ্যাডভেঞ্চার একাডেমিতে তুই পেয়ে যাচ্ছিস মাধ্যমিক ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শর্ট রিভিশন। এই ধাতুবিদ্যারও রয়েছে। এই ভিডিওটার কমেন্ট সেকশনের মধ্যে আমি পিন করে দেবো। এই অ্যাডভেঞ্চার একাডেমি তোকে প্রোভাইড করছে ধামাকা ব্যাচ। আমি তো বারবার করে বলেছি, যদি কারোর কাছে আমার ইউটিউব চ্যানেল আর ধামাকা ব্যাচ এই দুটোর অ্যাক্সেস থাকে, তাকে মাধ্যমিক ভৌত বিজ্ঞানে 100 পাওয়া থেকে কে আটকাবে আমি দেখে নেব। এই ইউটিউব চ্যানেলের মধ্যে 36+18 নম্বরের প্রিপারেশন ফুল করিয়ে দেওয়া হবে, আর ধামাকা ব্যাচের মধ্যে রিমেনিং 36 নম্বরের প্রিপারেশন করিয়ে দেওয়া হবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি এর বাইরে একটা প্রশ্ন চলে আসে মেনে যাব আমি। তুই পরীক্ষার দিন এসে আমাকে ফোন করবি যে দাদা এর বাইরে প্রশ্ন চলে এসেছে, আমি দেখে নেবো তারপর। আর যদি তুই ধামাকা ব্যাচের মধ্যে পড়ে 100 পাস, তাহলে ধামাকা ব্যাচের যে কোর্স ফি 1000 টাকা, তার 3 গুণ টাকা তোকে ইউটিউবে লাইভ পুরস্কার দেওয়া হবে। চল, আমি আশা করবো আর ইন্ট্রোডাকশন দরকার পড়বে না অ্যাডভেঞ্চার একাডেমির। বিগত বছর অ্যাডভেঞ্চার একাডেমি যা করিয়েছে লাস্ট মোমেন্টে তাই এসছে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। যদি পারিস বিগত বছরে যারা পড়েছে তাদের থেকে জেনে নিতে পারিস, যদি চেনা থাকে কারণ। আজকে চল প্রথমেই আমরা ধাতুবিদ্যাটাকে একদম কম্প্যাক্ট ভাবে পড়ে ফেলি, তারপরে তোদের সাথে একটু কথা বলছি। ভালো করে মন দিয়ে শোন। প্রথমেই কি পড়তে হবে? ধাতুর খনিজ এবং আকরিক। দেখ, ধাতুর খনিজ আকরিক সম্পর্কে সবাই জানিস ভাই। আমি যদি তোকে একটুখানি আরেকবার মনে করিয়ে দিই, এই যে তোদের চারপাশে যে ধাতুগুলো তোরা দেখতে পাস, সেটা লোহা হতে পারে, তামা হতে পারে, জিঙ্ক হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। এই ধাতুগুলো প্রথম থেকেই তো এরকম ভাবে ছিল না। ধাতুর সাথে বিভিন্ন পলি, বালি, কাদা, ধুলো, নোংরা, এই সমস্ত জিনিসগুলো মিশেছিল। এই সমস্ত অশুদ্ধি মিশ্রিত ধাতুগুলোকে কি নামে ডাকা হয়? খনিজ নামে ডাকা হয়। আর তোরা এটাও প্রত্যেকে জানিস যে এই খনিজ থেকে আমাদের মূল লক্ষ্যটা কি? ধাতুটাকে বার করে আনা। জানিস তো, খনিজ থেকে ধাতু বার করতে গিয়ে আমরা দুটো জিনিস দেখতে পাই। কিছু কিছু খনিজ এমন আছে যেগুলো থেকে খুব কম খরচে, খুব কম সময়ে ধাতুটাকে নিষ্কাশন করে নেওয়া যায়। আবার কিছু কিছু খনিজ এমন আছে যেগুলো দিয়ে কম খরচে, কম সময়ে ধাতুটাকে নিষ্কাশন করা যায় না। এখন বিষয়টা হলো, যে সমস্ত খনিজ থেকে খুব অল্প সময়ের মধ্যে, খুব কম খরচের মধ্যে ধাতুটাকে বার করে দেওয়া গেল, সেই সমস্ত খনিজগুলোর নাম হচ্ছে আকরিক। আর দাদা, যে সমস্ত খনিজ থেকে সহজে এবং কম খরচে ধাতুটাকে বার করা গেল না, তাদেরকে আমরা কি বলবো? ওদেরকে আমরা নর্মাল খনিজ বলেই ডাকবো, আর কিছু না। আশা করবো এটা প্রত্যেকের মনে পড়ে গেছে। এইবার একটা জিনিস মন দিয়ে শোন। এই যে আকরিক বিষয়টা আমি তোকে বললাম, আকরিকটাও তো পিওর নয় রে ভাই। আকরিক মানে কি? আকরিক মানে হচ্ছে যে সমস্ত খনিজ থেকে আমরা সহজে ধাতুটাকে বার করতে পারি, মানে নোংরাগুলোকে সহজে দূর করতে পারি। মানে আকরিকের ভেতরেও ধাতুর সঙ্গে অশুদ্ধি মিশে রয়েছে। আমাদের এই অশুদ্ধিগুলোকেই তো দূর করতে হবে। ভালো করে মাথায় রাখিস, আকরিকের মধ্যে ধাতু বাদ দিয়ে যে অশুদ্ধি পার্টগুলো পড়ে থাকে তাদের নাম হচ্ছে খনিজ মল। এইবার দাদা, আমাদের লক্ষ্যটা হচ্ছে অশুদ্ধিগুলো অর্থাৎ খনিজ মলগুলোকে দূর করা। তো কিভাবে করতে হয় খেয়াল রাখ। এই অশুদ্ধিগুলোর মধ্যে একটা পদার্থ যোগ করতে হয় বাইরে থেকে, যেটাকে বলা হয় বিগালক। এই বিগালক এবং খনিজ মল একসাথে যুক্ত হয়ে তৈরি করে একটা পদার্থ যার নাম হচ্ছে ধাতুমল। এই ধাতুমল রূপে খনিজ মলগুলো ধাতু থেকে আলাদা হয়ে যায়। এই হচ্ছে পুরো প্রসেস। তাহলে এই প্রসেসটার মাধ্যমে তুমি ফাইনালি আকরিক থেকে কি পেয়ে গেলে বলো? পিওর ধাতুটা পেয়ে গেলে। কারণ এই যে পুরো পার্টটা রয়েছে এটা আউট হয়ে গেল, বেরিয়ে গেল। ঠিক আছে, এইবার একটা জিনিস মন দিয়ে শোন। তোকে আমি যখন আকরিক পড়ালাম, একটা কথা নিশ্চয়ই তোকে বললাম যে আকরিক হচ্ছে সেই সমস্ত খনিজ
যেগুলো থেকে সহজে ধাতুকে পাওয়া যায়। তার মানে দাদা আমি তো এইটুকু বুঝে গেছি যে আকরিকও এক প্রকার খনিজ। আমি বললাম একদম। তাহলে এইটা অনেক সময় জানো তো প্রশ্ন দেয় আমাদের যে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। আমি যখনই ভিডিও করব তখনই শাঁখের আওয়াজ হয়। যারা যারা আমার পুরোনো ভিডিও দেখেছিস তারাও জানিস। যাক এই বিষয়টা খুব শুভ বলে আমি মনে করি, খুব ভালো ব্যাপার। এই দেখ আবার ঝাঁঝও বাজছে। আমাকে এই সময়টার জন্য একটু দাঁড়িয়ে যেতেই হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে দেখবি আমার ঝাঁঝ আর শাঁখের আওয়াজ হবেই হবে। চল শুরু করি। তাহলে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, এটাকে কি করে এক্সপ্লেন করবো দাদা? আমি বলছি তোর তো এতক্ষণে এক্সপ্লেন হয়ে যাওয়ারই কথা, তুই খেয়াল কর একটা এক্সাম্পল দিয়ে বলছি। আজকে তোর আয়রন আছে, আয়রনের ক্ষেত্রে আমি তোকে দুটো খনিজের নাম বলছি। প্রথম খনিজটার নাম হচ্ছে আয়রন পাইরাইটিস FeS2, দ্বিতীয় খনিজটার নাম হচ্ছে রেড হেমাটাইট Fe2O3। আমি নামগুলো লিখে দিচ্ছি। এটার নাম হচ্ছে রেড হেমাটাইট আর এইটার নাম হচ্ছে আয়রন পাইরাইটিস। ঠিক আছে, এবার খেয়াল করে দেখ, দেখবি এই দুটোই তো আয়রনের খনিজ, কিন্তু জানিস তো এই আয়রন পাইরাইটিসের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকা সত্ত্বেও এইটা থেকে সহজে কম খরচে আয়রনটাকে নিষ্কাশন করা যায় না। ওয়ারাস রেড হেমাটাইটের মধ্যে অত বেশি আয়রন থাকে না ভাই, কিন্তু তা সত্ত্বেও রেড হেমাটাইট থেকে খুব সহজে এবং কম খরচে আয়রনটাকে নিষ্কাশন করে নেওয়া যায়। এবার তুই আমায় বল কোনটা আয়রনের খনিজ আর কোনটা আয়রনের আকরিক? তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি যে দাদা এই রেড হেমাটাইটটা কিন্তু আকরিক রূপে গণ্য হবে, আর এই যে জিনিসটা রয়েছে পাইরাইটিসটা সেটা নর্মাল খনিজ রূপেই গণ্য হবে। আচ্ছা এই যে তুই যে জিনিসটাকে আকরিক বললি সেটাও তো বাস্তবে আগে খনিজই ছিল, খনিজটার মধ্যে কিছু স্পেশাল বৈশিষ্ট্য এসে যাওয়ার কারণে সেইটাকে আমরা আকরিক বলে ডাকলাম। সেই কারণে যে আকরিক হবে সেও অ্যাকচুয়ালি খনিজ, কিন্তু সমস্ত খনিজ যে আকরিক রূপে আচরণ করবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেই জন্যই বলা হয় সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক হতে পারে না। হয়েছে? আচ্ছা এই যে সমস্ত উত্তরগুলো কিভাবে লিখতে হয় সেই সমস্তগুলোই কিন্তু শেখানো হবে আমাদের ধামাকা ব্যাচে। প্রবলেম প্র্যাকটিস করানো হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা চ্যাপ্টারের। চলো এইবার নেক্সট আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সংকর ধাতু। দেখ আমাকে একটা কথা বল ভাই, সংকর মানেটা কি? তোরা ক্লাস 10-এর বায়োলজি পড়েছিস, তোরা সংকর মানেটা জানিস, মানে একজনের সাথে আরেকজনকে মেশানো। জানিস তো সংকর ধাতু মানে মেনলি যেটাকে বোঝায় একটা ধাতুর সঙ্গে যখন আরেকটা ধাতুকে মিশিয়ে দেওয়া হয়, কখনো কখনো ধাতুর সঙ্গে কিছু কিছু অধাতুকেও মিশিয়ে দেওয়া হয়। এই ধাতুর সাথে ধাতু বা ধাতুর সঙ্গে অধাতুর যে মিশ্রণ সেটাকেই আমরা সংকর ধাতু নাম দিয়ে থাকি। বিষয়টা হচ্ছে এটা করার দরকার পড়লো কেন দাদা? ভাই কিছু কিছু ধাতু আছে যেগুলো কিছুদিনের মধ্যেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। যেমন তুই আজকে আয়রনের কথা বল, আয়রনকে তুই বেশি দিন রেখে দে ওর মধ্যে মরচে পড়ে যাবে, কিন্তু আয়রন দ্বারা প্রস্তুত একটা সংকর ধাতু হচ্ছে স্টেনলেস স্টিল, ওই স্টেনলেস স্টিলের মধ্যে কিন্তু মরচে সহজে পড়ে না। সেই কারণেই সংকর ধাতু তৈরি করার প্রয়োজন পড়লো। আবার তুই জানিস তো একটা ধাতু রয়েছে সেটা হচ্ছে তামা, এই তামাকেও কিন্তু যদি তুই দীর্ঘদিন রেখে দিস তুই দেখতে পাবি তামার মধ্যে সবুজ সবুজ ছোপ পড়ে গেছে। কিন্তু তামা দ্বারা তৈরি আমি তোকে দুটো সংকর ধাতুর নাম বলছি, প্রথমটার নাম হচ্ছে পিতল আর পরেরটার নাম হচ্ছে কাঁসা। এই সংকর ধাতুগুলো দিয়ে কিন্তু দেখবি আজকাল বাসন তৈরি করা হয়, এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম ছোপ ছোপ দাগ কিচ্ছু পড়ে না। খেয়াল কর, তুমি বলতে পারো দাদা কাঁসার মধ্যে কি কি থাকে, আমি তোকে একটা টেকনিক শেখাচ্ছি। দেখ ক ফর হচ্ছে কপার আর স ফর হচ্ছে এসএন। তাহলে কপার আর এসএন মানে হচ্ছে কপার থাকে আর টিন থাকে, পার্সেন্টেজ 80% 20%। টেকনিক শিখিয়ে দিলাম। আর দাদা পিতলের মধ্যে এখানে যদি এসএন থাকে তো এখানে জিঙ্ক থাকবে, এখানে কপারটা দেখ ফিক্স থাকবে, এর পার্সেন্টেজটা 80%, কোনো কোনো বইয়ের মধ্যে 60 to 80 লেখা থাকে, আর এর পার্সেন্টেজটা 20, কোনো কোনো বইয়ের মধ্যে 40 to 20 লেখা থাকে। হয়ে গেছে, কমপ্লিট। চলো এইবার দাদা আর কি আছে আমি বলছি, এখান থেকে আরেকটা প্রশ্ন করতে হয় জানিস তো, জিঙ্কের একটা সংকর ধাতু থাকে, সংকর ধাতুটার নাম হচ্ছে জার্মান সিলভার। তোর হয়তো নামটা শুনে মনে হতে পারে যে এই জিনিসটা সিলভার দিয়ে তৈরি, কিন্তু অ্যাকচুয়ালি জানিস তো এই জার্মান সিলভারটার মধ্যে সিলভারের পরিমাণ 0%।
জার্মান সিলভারটার মধ্যে মেনলি কপার আর জিঙ্ক থাকে, ব্যাস হয়েছে। এখান থেকে আরো একটা প্রশ্ন আসে জানিস তো, এই যে সংকর ধাতু আছে না, সংকর ধাতুগুলো তো ধাতু আর ধাতুর কম্বিনেশনে তৈরি হয়। তোকে বলবে 4টি ধাতু দ্বারা প্রস্তুত এমন একটা সংকর ধাতুর এক্সাম্পল দাও। তুই মাথায় রাখ, 4টে ধাতু দিয়ে তৈরি সংকর ধাতু দুখানা তোকে শিখিয়ে দিচ্ছি। প্রথমটার নাম হচ্ছে ডুরালুমিন, আর পরেরটার নাম হচ্ছে অ্যালনিকো। যা যা পড়াচ্ছি চুপচাপ পড়তে থাকো, বাকি সব আমি বুঝে নেবো। খেয়াল কর, এই যে ডুরালুমিন আছে, ডুরালুমিনটার কম্পোজিশন যদি তোকে জানতে হয়, এর মধ্যে অ্যালুমিনিয়াম থাকে প্রায় 95%, এছাড়াও দেখবি তুই কপার থাকে 4% এর কাছাকাছি, আর বাকি দেখবি থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে 0.5%, আর ম্যাঙ্গানিজ থাকে 0.5%। এই হচ্ছে পুরো ব্যাপার। এবার জানিস তো, এই যে অ্যালনিকো রয়েছে, অ্যালনিকোটাকে দাদা বুঝবো কি করে? আমি বলছি দেখ ভাই, অ্যালনিকোটাকে একটু ভেঙে ভেঙে পড়। এল মানে কি দাদা? অ্যালুমিনিয়াম। নি মানে কি দাদা? নিকেল। কো মানে কি দাদা? কোবাল্ট। আর এর মধ্যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি মারে আয়রন। এই হচ্ছে অ্যালনিকো। ঠিক আছে, ডুরালুমিনকে অনেক সময় লেখা হয় বিমানের কাঠামো তৈরিতে, অনেক সময় অন্য অন্য কিছু কাজ লেখা হয়। আর অ্যালনিকোজের কাজ হচ্ছে স্থায়ী চুম্বক তৈরি করা, খেয়াল রাখবে। ঠিক আছে, ব্যাস সংকর ধাতুর পার্টটা মিটিয়ে দিলাম। এছাড়াও দেখবে অ্যামালগাম থাকে। অ্যামালগাম মানে হচ্ছে পারদ সংকর, ধাতুর সঙ্গে পারদের মিশ্রণ। অ্যামালগামের কয়েকটা ব্যবহার করতে হয়, যেমন যদি তোমাকে আমি বলি, ধরো জিঙ্ক অ্যামালগাম আছে, এটা তড়িৎদ্বার তৈরির কাজে ইউজ করা হয়। টিন অ্যামালগাম আছে, এটা মেনলি আয়না তৈরির কাজে ইউজ করা হয়। এছাড়াও তুমি দেখতে পাবে হয়তো সিলভার অ্যামালগাম আছে, এই সিলভার অ্যামালগাম দাঁতের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। কাজ শেষ হয়ে গেছে ভাই। নেক্সট দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ধাতুর আকরিক। কিছু কিছু ধাতুর আকরিককে তোমাকে পড়ে রাখতে হবে। যেমন কি কি? যেমন দেখবে ওয়ান শট রিভিশনটার মধ্যে সব বলে দেওয়া আছে, আমি জাস্ট কিছু ইম্পর্টেন্ট জিনিসকে মনে করিয়ে দিচ্ছি। যেমন ধরো আয়রনের যদি তোমাকে বলে, দেখো আয়রনের আকরিকের মধ্যে তোমাকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে Fe2O3। বুঝতেই পারছিস এটার মধ্যে অক্সাইড আকরিক, কারণ এর মধ্যে অক্সিজেন রয়েছে, তাই না? আয়রনের সাথে অক্সিজেন রয়েছে বলে এই আকরিকটাকে অক্সাইড আকরিক বলা হয়ে থাকে। এর নাম হচ্ছে রেড হেমাটাইট। এছাড়াও রয়েছে দেখবে Fe3O4, এর নাম ম্যাগনেটাইট। এছাড়াও দেখবে রয়েছে FeCO3। FeCO3টা কি দাদা? বলছি এটা আয়রনের সঙ্গে এটা কার্বনেট রয়েছে, এই জন্য এটাকে কার্বনেট রূপের আকরিক সিডারাইট বলা হয়। তোকে কপারের ক্ষেত্রে একটুখানি মনে রাখতে হবে। ধর আমি তোকে যদি বলি, তোকে মনে রাখতে হবে Cu2S, এটার নাম হচ্ছে কপার গ্লান্স। এছাড়াও মনে রাখতে হবে CuFeS2, এটা হচ্ছে কপার পাইরাইটিস। এগুলো একটু একটু জাস্ট খেয়াল রাখিস। আচ্ছা, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো ছাড়া আজকের ক্লাসটা চলবে না, এখনো তো মেইন জিনিস শুরুই করিনি, সেটা হচ্ছে জিঙ্কের আকরিক। জিঙ্কের যে প্রথম আকরিক তোকে মাথায় রাখতে হবে ZnS, তার নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। দ্বিতীয় যেটা তোকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ZnCO3, বিশাল গরম ভাই, নাম হচ্ছে ক্যালামাইন। আর 3 নম্বর হচ্ছে ZnO, এর নাম হচ্ছে জিঙ্কাইট। এই তিনটে তোকে মনে রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে, পরীক্ষায় বহুবার দেয়। অ্যালুমিনিয়াম থেকে তোকে দুটো তিনটে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে Al2O3.2H2O, এটাকে বলা হয় বক্সাইট। Al2O3.3H2O, এটাকে বলা হয় গিপসাইট। আরেকটা দেখবি তোরা জানিস প্রত্যেকে, সেটা হচ্ছে AlF3.3NaF, এইটাকে বলা হয় ক্রায়োলাইট। শেষ। তোকে আকরিকের মধ্যে যদি তুই এই কটাকে মনে রাখিস, পরীক্ষাতে কমন পড়ে যাওয়ার চান্স 95%। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এইবার এই পর্যন্ত গেল ছোট 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 ইনফরমেশন। এইবার যেটাই আমি আসবো, সেখান থেকে এই বছরে তোমাদের মাধ্যমিকে প্রশ্ন দেবে। সেটা কি? ধাতুর সক্রিয়তা শ্রেণী এবং ধাতুর নিষ্কাশন পদ্ধতি। খেয়াল কর, এই যে সক্রিয়তা শ্রেণীগুলো আছে, সেইটাকে যদি তুই একটু দেখিস, প্রত্যেকের বইয়ের মধ্যেই সক্রিয়তা শ্রেণীটা দেওয়া থাকবে। তুই দেখতে পাবি এই সক্রিয়তা শ্রেণীর মধ্যে মূলত সবকটা ধাতু রয়েছে পরপর 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 পরপর। একমাত্র সক্রিয়তা শ্রেণীতে একটা অধাতু রয়েছে যার নাম হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের রেসপেক্টে বাকিদের সক্রিয়তা মাপা হয়। মাথায় রাখিস, সক্রিয়তা শ্রেণীতে আমরা যদি নিচ থেকে ওপরের দিকে উঠি, তাহলে ধাতু তো ভাই, ধাতু মানে কি? ধাতুর হচ্ছে ইলেকট্রন ছাড়ার প্রবণতা থাকবে। কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার কি থাকবে? তড়িৎ ধনাত্মকতা। কারণ ইলেকট্রন ছাড়লে পজিটিভ হয়ে যায় সে, সেই জন্য ধাতুদের থাকে তড়িৎ ধনাত্মকতা।
খেয়াল রাখবি যত আমি নিচ থেকে ওপরের দিকে উঠি তত ধাতুগুলোর তড়িৎ ধনাত্মকতা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। যত তড়িৎ ধনাত্মকতা বাড়ে তত ধাতুগুলো রিয়াকশন করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে, মানে যত উপরে উঠবো তত ধাতুগুলোর সক্রিয়তা বাড়তে থাকে। আবার একটা কথা মন দিয়ে শোন ভাই, একটা জিনিস আনঅফিসিয়ালি তোকে শেখাচ্ছি, যত উপরের দিকে উঠবো তত ধাতুগুলো টাকা বাড়তে থাকে, তত ধাতুগুলো বড়লোক হতে থাকে, তত ধাতুগুলোর ইগো বাড়তে থাকে। তাহলে এই বরাবর উঠলে দাদা কি বাড়ে? আমি বললাম ইগো বাড়ে, ইগো। দাদা এটা কেন শেখাচ্ছ? আমি বলছি মাঝে মধ্যে একটা প্রশ্ন দেয় ভাই, জিঙ্কের সঙ্গে কপার সালফেটের রিয়াকশন দেয়, সেখান থেকে তোকে জিজ্ঞাসা করে প্রোডাক্ট কি হবে। ভালো করে মন দিয়ে শোন, আজকে এই উদাহরণটার মাধ্যমে তোকে আমি সমাজের একটা করুণ চিত্র দেখাবো। এই কপার সালফেটটাকে যদি তুই ভাঙিস তাহলে কি পাওয়া যায়? পাওয়া যায় কপার 2+ আর SO4 2-। তুই আমাকে একটা কথা বল, এখানটায় SO4 2- হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত অ্যানায়ন বা মূলক তুই বলতে পারিস, আর এখানে পজিটিভ চার্জ যুক্ত ধাতু কে কে আছে? একটা ধাতু হচ্ছে জিঙ্ক, আরেকটা ধাতু হচ্ছে কপার। এখন এই রিয়াকশনটা প্রোডাক্ট কি হবে তোকে জানতে চেয়েছে। তুই আমাকে একটা কথা বল, SO4 2- এর কাছে নেগেটিভ চার্জ আছে, মানে ওর কি চাই? পজিটিভ চার্জ চাই। ও তো দেখবে যার কাছে বেশি পজিটিভ আমি তার কাছে যাব, যার তড়িৎ ধনাত্মকতা বেশি আমি তার কাছে যাব, যার ইগো বেশি আমি তার কাছে যাব, যার টাকা বেশি, ওপরে উঠলে টাকা বাড়ে, যার টাকা বেশি আমি তার কাছে যাব। কারণ নেগেটিভ চার্জের আর কিচ্ছু দরকার নেই, শুধু পজিটিভ ধনাত্মক চার্জ দরকার। এবার তুই আমাকে বল, ও কার কাছে যেতে চাইবে? কপারের সাথে থাকতে চাইবে। যদি ও কপারের সাথে থাকতে চায় তাহলে এই রিয়াকশনটা হবেই না, কারণ যেমনি আছে অমনি থাকবে। আর যদি ও চায় কপারের সাথে আমি থাকবো না, আমি গিয়ে জিঙ্কের সঙ্গে যুক্ত হব, তাহলে এই রিয়াকশনটা প্রোডাক্ট হয়ে যাবে জিঙ্ক সালফেট, আর কপার চুপচাপ নদীর ধারে গিয়ে কাঁদবে। এবার খেয়াল কর কি হবে দাদা। আমি বলছি তুই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা ভালো করে খেয়াল কর। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কে ওপরে আছে? কার কার মধ্যে কম্পিটিশন? কপার আর জিঙ্কের মধ্যে। দাদা কপার আর জিঙ্কের মধ্যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমি দেখতে পাচ্ছি এই তো কপার আর এই তো জিঙ্ক। তার মানে দাদা পরিষ্কার হয়ে গেছে, ব্যাটল কমপ্লিট। জিঙ্ক ওপরে আছে কপারের থেকে, তার মানে জিঙ্কের টাকা বেশি, জিঙ্কের ইগো বেশি, জিঙ্কের তড়িৎ ধনাত্মকতা বেশি। তাহলে SO4 2- কার সাথে থাকতে চাইবে ভাই? অবশ্যই জিঙ্কের সাথে থাকতে চাইবে, কপারকে ছেড়ে দেবে। সেই জন্যই জিঙ্ক আর SO4 2- Zn2+ হয়ে যাবে। ওই 2+ হওয়ার সময় যে দুটো ইলেকট্রন ছাড়বে সেই দুটো কপার নিয়ে নেবে। Zn2+ আর SO4 2- একসাথে জুড়ে ZnSO4 হয়ে যাবে, আর ওই দুটো ইলেকট্রন নিয়ে কপার 2+টা কপার হয়ে নদীর ধারে গিয়ে কাঁদবে। ঠিক আছে, চলো কমপ্লিট। আশা করতে পারি বোঝা গেছে। এইবার একটুখানি মাথায় রাখ, এই কপার বা জিঙ্ক এই সমস্ত জিনিসগুলো তুই এবার আস্তে আস্তে দেখবি, এটা নিষ্কাশন মাথায় রাখবি। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মোট 3খানা পার্ট রয়েছে। তুই দেখতে পাচ্ছিস এই ওপরের দিকের পার্টগুলো, যেগুলোকে বলা হয় অত্যন্ত তীব্র সক্রিয় ধাতু, এই ওপরের পার্টগুলো, এদের এই ধাতুগুলো সক্রিয়তা অনেক বেশি হয়। এই যে মাঝখানে দেখতে পাচ্ছিস কিছুটা পার্ট, এরা হচ্ছে মোটামুটি মধ্যম সক্রিয় ধাতু। আর দেখবি আস্তে আস্তে যত নিচের দিকে যাচ্ছি তত সক্রিয়তা আস্তে আস্তে কমছে। সক্রিয়তা কমছে মানে রিয়াকশন করার টেন্ডেন্সি কমছে। এই জন্যই তো সিলভার গোল্ডের মতো ধাতুগুলোকে প্রকৃতির মধ্যে ফেলে রাখলেও এরা কোনো রিয়াকশন করে না, এরা ক্ষয়প্রাপ্ত হয় না, এইটার জন্যই তো। আচ্ছা খেয়াল করে দেখ দাদু বলছি দাদা, এই যে ধাতুর নিষ্কাশন আছে, এই নিষ্কাশন কিরকম ভাবে করতে হয়? আমি বলছি ধর ভাই নিষ্কাশন মানেটা কি? দেখ আমি যদি আজকে তোকে বলি জিঙ্ক অক্সাইড, তাহলে এখান থেকে আমার চাইটা কি? আমার চাই জিঙ্ক। জিঙ্ক বাদ দিয়ে এখানটায় কি অশুদ্ধি মিশে রয়েছে? অক্সিজেন মিশে রয়েছে। তাহলে আমাকে এই অক্সিজেনটাকে দূর করতে হবে, এটাই হচ্ছে নিষ্কাশন পদ্ধতি। জানিস তো, তুই একটুখানি খেয়াল করতো ভাই, আজকে যদি তোকে আমি বলি জিঙ্ক অক্সাইড রয়েছে, জিঙ্ক অক্সাইডটাকে ভাঙলে তুই কি পাবি? Zn2+ পাবি আর O2- পাবি। আচ্ছা তুই আমায় বলতো, আমার তো চাই Zn,
তাহলে কি থেকে Zn পাওয়া যাবে? না Zn2+ থেকে Zn পাওয়া যাবে। Zn2+ থেকে Zn পেতে হলে কি করতে হবে? এর কাছে তো দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে একে দুটো ইলেকট্রন দিয়ে দিতে হবে, কারণ এ যদি দুটো ইলেকট্রন নিয়ে নেয় তবেই তো এ Zn তৈরি করবে। তাহলে ইলেকট্রন যদি কেউ নেয়, কেমিস্ট্রির ভাষায় তাকে বিজারণ বলা হয়। এই জন্যই তো ধাতব আকরিক থেকে ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি, সেখানে যেহেতু ধাতব ক্যাটায়নটা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়, সেই জন্য এই ধাতু নিষ্কাশনের পদ্ধতিগুলোকে বিজারণ পদ্ধতি বলা হয়ে থাকে। নামগুলো দেখেছিস তো? কার্বন বিজারণ দেখেছিস তো, থার্মিট বিজারণও বলা হয়। তারপরে দেখেছিস তো তড়িৎ বিজারণ। যে সমস্ত পদ্ধতিগুলো দেখবি সব কটা বিজারণ পদ্ধতি। আমি আশা করতে পারি এর কারণগুলো আস্তে আস্তে শিখতে পারছিস। এবার একটুখানি খেয়াল কর, এই ধাতু নিষ্কাশনের তোদেরকে মোট 4টে পদ্ধতি পড়তে হবে। প্রথম যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটাকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটাকে বলা হয় থার্মিট পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিটাকে বলা হয় তড়িৎ বিজারণ পদ্ধতি। আর 4 নম্বর পদ্ধতিটাকে বলা হয় শত বিজারণ পদ্ধতি। হয়েছে? এইবার আমি তোকে জাস্ট খুব কুইকলি প্রত্যেকটা বিজারণ পদ্ধতি একটু একটু করে ব্যাখ্যা করে দিচ্ছি। আর যদি এগুলো সম্পর্কে খুব ডিটেলসে কিছু শিখতে হয় তাহলে তোমাকে কিন্তু আমার ওয়ান শট রিভিশনটা একবার দেখতেই হবে। রেকর্ডিং কমপ্লিট হচ্ছে তো ভাই? রেকর্ডিং না হলে আমি খুব চাপে পড়ে যাবো। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, খুব ভালো কথা। চলো এবার আমরা একটুখানি শুরু করি কার্বন বিজারণ পদ্ধতির পুরো ব্যাখ্যা। ভালো করে খেয়াল কর ভাই, আজকে যদি আমি তোকে জিজ্ঞাসা করি তুই এই কার্বন বিজারণ পদ্ধতির নামটা দেখে কি বুঝতে পারছিস? তুই বলবি দাদা বিজারণ হচ্ছে, এটা বুঝতে পারছি। কিসের মাধ্যমে বিজারণ হচ্ছে? কার্বনের মাধ্যমে বিজারণ হচ্ছে। আমি বলছি এটাই আমি জানতে চাইছিলাম। মাথায় রাখবি এই কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক রূপে ব্যবহার করা হয়। বিজারক মানে দাদা, বিজারক মানে যে বিজারণটা ঘটাবে, ধাতব আয়নটার তো বিজারণ ঘটাতে হবে তবে তো ধাতু হবে। যে বিজারণটা ঘটাবে সেই বিজারক হচ্ছে কোক। কোক মানে কার্বন। দ্বিতীয় জানিস তো এই বিক্রিয়াটার মধ্যে খুব উচ্চ তাপমাত্রা লাগে। হ্যাঁ, থার্মিটের মতো অত উচ্চ নয়, কিন্তু তাও মোটামুটি উচ্চ তাপমাত্রা লাগে। আরেকটা কথা জাস্ট মাথায় রাখবি, এই পুরো পদ্ধতিটার জন্য অক্সাইড আকরিকের প্রয়োজন পড়ে। অন্য কোনো আকরিক হলে সেটাকে ভস্মীকরণ তাপজারণের মাধ্যমে অক্সাইড আকরিকে কনভার্ট করতে হয়। যদি খুব ডিটেলসে শিখতে হয় তোমার কাছে দুটো অপশন, এক হচ্ছে ইউটিউবের মধ্যে ওয়ান শট থেকে কিছুটা তুমি দেখে নিতে পারছো, আর যদি একদম ডিটেলসে শিখে প্রবলেম প্র্যাকটিস করতে হয় তাহলে তুমি অনায়াসে জয়েন করে ফেলো ধামাকা ব্যাচ। ধামাকা ব্যাচের মধ্যে কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এমন প্রিপারেশন করানো হবে যার বাইরে মাধ্যমিক কিছু থাকে না। এই যে নাম্বার 6289360364, সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করো টু গেট অ্যাডমিশন ইন ধামাকা ব্যাচ। কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা। 1000 টাকা যদি তুই দিস তাহলে তোকে পুরো কোর্সটার অ্যাক্সেস দিতে হবে, নট মান্থলি, ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। আরো একটা কথা বলে রাখি, আমাদের 5 তারিখে টিচার্স ডে সেলিব্রেশনের একটা ভিডিও আসবে, এটা লাইভ হবে আমাদের দুপুর 3টে থেকে বা দুপুর 4টে থেকে, যে কোনো একটা সময়। ওই লাইভের মধ্যে ধামাকা ব্যাচ 3 জনকে ফ্রি দেওয়া হবে। আরেকটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, 5 সেপ্টেম্বরে ধামাকা ব্যাচের প্রাইস হয়ে যাবে 899 ফর 1 ডে অনলি। যারা যারা অ্যাডমিশন নিতে চাস 5 সেপ্টেম্বরে নিয়ে নিস, ঠিক আছে? আর কালকে একটা ভিডিও দেবো, ওই ভিডিওটা কিভাবে ভিডিও হবে, ওই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করলে ওই কমেন্ট গুলোর মধ্যে থেকেই র্যান্ডম পিক করে 3 জনকে ধামাকা ব্যাচ ফ্রিতে দেওয়া হবে, ঠিক আছে? তোদের জন্য অনেক কিছু করে দিচ্ছি ভাই। আবার এটাও বলে দিয়েছি ধামাকা ব্যাচ থেকে 100 পেয়ে দেখা আমি পড়াবো, আমি পাওয়াবো, তাও যে পাবে তাকে 3000 টাকা পুরস্কার দেওয়া হবে, গ্যারেন্টি আমার। চল যেটা বলছিলাম বলি, এই যে কার্বন বিজারণ পদ্ধতি, তাহলে তুই মোটামুটি বুঝলি বিজারক রূপে কোক ব্যবহার হয়, উচ্চ তাপমাত্রা ব্যবহার হয়, আর অক্সাইড আকরিক ব্যবহার করা হয়। খেয়াল করে দেখ, তাহলে দাদা এটা করবো কি করে? আমি যে কিছুই না, জিঙ্কের একটা অক্সাইড আকরিক। আচ্ছা দাদা, কাদেরকে বিজারণটা করা যাবে? এই থার্মিক কার্বন বিজারণ পদ্ধতি কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? আমি কাদেরকে নিয়ে বিজারণটা করতে পারবো? আমি মাথায় রাখবি ভাই, যে সমস্ত ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মাঝামাঝি স্থানে অবস্থান করে, মানে যাদের সক্রিয়তা খুব বেশিও নয় খুব কমও নয়, মানে যারা মধ্যম সক্রিয়, এই মধ্যম সক্রিয় ধাতুগুলোকেই
তুই কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে আলাদা করতে পারবি। দাদা মধ্যম সক্রিয় ধাতু কারা আছে? আমি তোকে এক্ষুনি তো দেখালাম, খেয়াল করে দেখ। এই দেখ, মধ্যম সক্রিয় ধাতুর মধ্যে পড়ে জিঙ্ক, আয়রন। তার মানে দাদা আমরা জিঙ্ক আর আয়রনকে এই পদ্ধতির মাধ্যমে সেপারেট করতে পারবো অক্সাইড আকরিক থেকে? আমি বললাম একদম। কিরকম ভাবে? খেয়াল করে দেখ। আজকে ধর তুই জিঙ্কের অক্সাইড আকরিক নিলি, জিঙ্ক অক্সাইড, তার সঙ্গে তুই বিজারক রূপে কি যোগ করবি বল? কোক চূর্ণ যোগ করবি। কোক চূর্ণকে যোগ করলাম, তাহলে হয়ে গেল কার্বন বিজারণ পদ্ধতি। যখনই তুই এর মধ্যে একটুখানি উত্তপ দিবি, একটু তাপমাত্রা দিবি, খেয়াল করবি কার্বন আর অক্সিজেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, নিয়ে তৈরি করবে কার্বন মনোঅক্সাইড। আর এখান থেকে কে আলাদা হয়ে গেল বল? জিঙ্ক আলাদা হয়ে গেল। তুই তো এটাই চেয়েছিলি। বললাম একদম। আচ্ছা সব জিঙ্ক অক্সাইড তো একবারে হয়ে যায় না, কিছু নিশ্চয়ই পড়ে রয়েছে। আমি বললাম একদম পড়ে রয়েছে। এই পড়ে থাকা জিঙ্ক অক্সাইডের সঙ্গে কে যুক্ত হবে জানিস? এই কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডও বিজারক রূপে আচরণ করতে পারে ভাই। এর জন্য এই কারণের জন্য, আচ্ছা প্রথমে প্রোডাক্টটা বলি, এই কার্বন মনোঅক্সাইড অক্সিজেনের সঙ্গে গিয়ে যুক্ত হবে, হয়ে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড। আর তার সাথে কি তৈরি হয়ে যাবে? জিঙ্ক তৈরি হয়ে যাবে। এইটাই হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতির সুবিধা। এই জন্যই কার্বন বিজারণ পদ্ধতি এত ফেমাস। কেন বলতো? আমি দেখ, একটা কোক চূর্ণ যোগ করলাম, ওই একটা কোক চূর্ণ প্রথম ধাপে নিজে বিজারণ ঘটালো জিঙ্ক অক্সাইডের, নিয়ে জিঙ্ক তৈরি করলো। পরবর্তী ধাপে আমাকে আলাদা করে বিজারক যোগ করার প্রয়োজনই পড়লো না। ওই যে কার্বন মনোঅক্সাইডটা উৎপন্ন হলো, ওই পরের ধাপে বিজারক রূপে অ্যাডিশন হলো, বিজারক রূপে কাজ করলো এবং পড়ে থাকা অন্য জিঙ্ক অক্সাইড কেও বিজারিত করলো। মানে আমি একবার বিজারক যোগ করব, ও দুটোকে বিজারিত করবে। একটা বিজারক দুজনকে যদি বিজারিত করে, তাহলে আমার পয়সা বাঁচবে ভাই। ঠিক আছে, চলো নেক্সট। হয়ে গেল এটা মোটামুটি কমপ্লিট। আচ্ছা এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থার্মিক পদ্ধতি। আচ্ছা একটা কথা শুধুমাত্র বলে রাখি, তোর মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে দাদা কার্বন বিজারণ পদ্ধতিতে শুধুমাত্র ওই মধ্যম সক্রিয় ধাতুগুলোকেই সেপারেট করা যায়? আমি বললাম একদম। কেন? অনেক ওপরের ধাতুগুলোকে কেন করা যাবে না? মানে যারা অত্যন্ত তীব্র সক্রিয় তাদেরকে কেন করা যাবে না? আমি বলছি ভাই, যত ওপরের দিকে আমরা উঠি তত কি বাড়ে দাদা? ইগো বাড়ে। আর কি বাড়ে? তড়িৎ ধনাত্মকতা বাড়ে। তড়িৎ ধনাত্মকতা বাড়ে, মানে ইলেকট্রো পজিটিভিটিটা বাড়তে থাকে। তার মানে দাদা এই যে অ্যালুমিনিয়াম আছে, এই যে সোডিয়াম আছে, এই যে পটাশিয়াম আছে, এদের তড়িৎ ধনাত্মকতাটা অনেক বেশি, রাইট? আমি বললাম একদম। আচ্ছা তুই আমায় বলতো কার্বন বিজারণ করার জন্য কি আকরিক লাগে? তুই বলবি দাদা অক্সাইড আকরিক লাগে। আমি বললাম অক্সাইডের মধ্যে কে রয়েছে রে? অক্সিজেন রয়েছে। তার মানে একটু যৌগটা তৈরি করে দেখা। এই তো অ্যালুমিনিয়াম এবং তার সাথে যুক্ত হবে অক্সিজেন। তুই খেয়াল করতো, অ্যালুমিনিয়াম একটা তীব্র তড়িৎ ধনাত্মক যৌগ মৌল, আর অক্সিজেন একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। একটা তীব্র তড়িৎ ধনাত্মক মানে প্রচুর পজিটিভ, আর একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মানে প্রচুর নেগেটিভ যদি একসাথে জুড়ে যায়, তুই ওটাকে খুলতে পারবি তো এই পাতি কার্বন বিজারণের মাধ্যমে? এই পাতি কার্বনের মাধ্যমে যদি দুটো চুম্বকের নর্থ পোল সাউথ পোল খুব স্ট্রং হয়, তারা যদি একবার জুড়ে যায়, তুই হাত দিয়ে টেনে খুলতে পারবি? কোনোদিন পারবি না। এই কারণে এত তীব্র ধনাত্মক ধাতুগুলোর সঙ্গে যদি অক্সাইড আকরিকের অক্সিজেন যুক্ত হয়, যে প্রচুর পজিটিভ প্রচুর নেগেটিভ চার্জ যখন কাছাকাছি আসবে, এদেরকে এই পাতি কোক চূর্ণ দিয়ে সেপারেট করা যায় না। সেই কারণেই তীব্র তড়িৎ ধনাত্মক মৌলগুলোকে সেপারেট করতে তড়িৎ বিজারণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। চলো এদিকে খেয়াল করো, থার্মিট পদ্ধতি। থার্মিট পদ্ধতিতে মনে রাখবে বিজারক রূপে যোগ করা হয় অ্যালুমিনিয়াম। দ্বিতীয় মাথায় রাখবে এখানে যে টেম্পারেচারটা প্রয়োজন হয়, সেই টেম্পারেচারটা হচ্ছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে কাদেরকে সেপারেট আউট করা হয় না? তিনজনকে সেপারেট আউট করা হতে পারে। তিনজনের মধ্যে কে কে থাকবে দাদা? একটা আয়রন, একটা ক্রোমিয়াম, আর একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। এবার একটুখানি খেয়াল করো, এখানেও অক্সাইড আকরিকেরই প্রয়োজন পড়বে। শেষ। খেয়াল করবে এবার রিয়াকশনটা কিরকম করে হয়। আমরা কি করব? প্রথমে আয়রনের অক্সাইড ফেরিক অক্সাইডটাকে নিয়ে নেবো Fe2O3, তার সঙ্গে কি যোগ করব? বিজারক অ্যালুমিনিয়ামকে যোগ করব। হয়ে গেল অ্যালুমিনিয়াম যুক্ত। এই পুরোটাকে যখন আমরা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে ট্রিট করব, আমরা দেখতে পাবো, খেয়াল করবি, এই উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি একটা গোপন একটা তীব্র আসক্তি রয়েছে। এই উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম অক্সিজেনকে
গোপনে গোপনে ক্রাশ মনে করে ভাই। সেই জন্য অ্যালুমিনিয়াম গিয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যায়, নিয়ে তৈরি করে ফেলে অ্যালুমিনিয়াম অক্সাইড। আর বল নদীর ধারে গিয়ে এবার কাঁদবে কে? আয়রন কাঁদবে। তো আয়রন এখানে গিয়ে নদীর ধারে কাঁদছে। এবার খেয়াল করে দেখ, সব কটা ভাই হয়ে গেছে ব্যালেন্স। আমি এখানটা একটা 2 লিখে দিই, তাহলে আয়রন দুটো, অ্যালুমিনিয়াম দুটো, অক্সিজেন তিনটে। তুই বল এখান থেকে উৎপন্ন কে হলো? উৎপন্ন হয়ে গেল গলিত আয়রন। এই গলিত আয়রনটা এরকম একটা ফায়ার ক্লে নির্মিত পাত্রের মধ্যে এই পুরো থার্মিট পদ্ধতিটা করা হয়। একটু তাড়াতাড়ি হচ্ছে ভিডিওটা, সেই কারণে পাত্রটাও একটুখানি পাত্রের মতো লাগছে না। যাই হোক, এই পাত্রটার মধ্যে করা হয় Fe2O3 প্লাস অ্যালুমিনিয়ামের বিক্রিয়া, আর এই জায়গাটা থেকে গলিত আয়রনটা নিচের দিকে পড়ে। সেই গলিত আয়রনটা দিয়ে এইরকম ভাবে রেল লাইন, ট্রাম লাইনকে জোড়ানো হয়। এই ছবিটা একটু ঝাপসা, বাট ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছিস ট্রাম লাইনকে জোড়ানো হচ্ছে, ভেঙে যাওয়া ট্রাম লাইন রেল লাইনকে। ব্যাস এই হলো। তোর মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে দাদা, এই এত বেশি টেম্পারেচার কিভাবে তৈরি করা হচ্ছে? 2000 ডিগ্রি সেন্টিগ্রেড কি মুখের কথা? দেশলাই কাঠি জ্বালিয়ে তো হয় না এগুলো। কি করে তৈরি করা হয় তার উত্তর হচ্ছে প্রজ্বলক মিশ্রণ। প্রজ্বলক মিশ্রণটা আবার কি জানিস তো? একটা কথা, এই থার্মিট পদ্ধতিকে শুরু করার আগে একটা মিশ্রণকে জ্বালানো হয়, সেই মিশ্রণটার নামই হচ্ছে প্রজ্বলক মিশ্রণ। প্রজ্বলক মিশ্রণই এই বিশাল টেম্পারেচারটাকে তৈরি করে দেয়। যেই প্রজ্বলক মিশ্রণটা এই টেম্পারেচারটা তৈরি করে দিল, সঙ্গে সঙ্গে Fe2O3 আর অ্যালুমিনিয়ামের রিঅ্যাকশন স্টার্ট হয়ে যায়। এই প্রজ্বলক মিশ্রণটা কি দাদা? হ্যাঁ, 3টে পদার্থ আছে ভাই। একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট KClO3, একটা হচ্ছে বেরিয়াম পারঅক্সাইড BaO2, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম চূর্ণ। এই 3টে জিনিসের মধ্যে বাইরে থেকে ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে আগুন লাগিয়ে দিতে হয়। এই ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে যখনই আমি আগুন লাগিয়ে দেবো, এই 3টে পদার্থ যখনই পুড়তে শুরু করবে, দেখা যাবে এখান থেকেই তৈরি হয়ে গেছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর এই তাপমাত্রাতেই Fe2O3 আর অ্যালুমিনিয়ামের বিক্রিয়া ঘটে ফাইনালি তৈরি হবে আয়রন। এইভাবেই আয়রনটাকে নিষ্কাশন সম্ভব হয়। এই তোকে দেখিয়ে দিলাম পুরো প্রসেস। মনে রাখিস, 3 ভাগ Fe2O3 আর 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে বলে থার্মিট মিশ্রণ। কাজ শেষ, সমস্তটা তোকে শিখিয়ে দিয়েছে। তড়িৎ বিজারণ পদ্ধতিটা কি? কিছুই না, ওই যে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয়, এদেরকে নর্মাল উপায়ে কিছু করা যায় না। ওই জন্য এদেরকে কি করতে হয়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে সেপারেট করতে হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রথমে একে গলিয়ে বা প্রথমে গলাতেই হবে, আসলে জলীয় দ্রবণ করলেও হবে না। তোরা সেটা যখন আমি আমার তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার ভিডিও দেবো তখন জানতে পারবি। তাহলে এটাকে আমি গলিয়ে দিলাম, যখনই গলিয়ে নেব 2Al3+ তৈরি হলো, প্লাস 3O2- তৈরি হলো। এবার খেয়াল কর, এই যে পুরো জিনিসটা তৈরি হয়েছে রে ভাই, এই পুরো জিনিসটাকে যখন আমি ক্যাথোডে পাঠাবো, তুই বলবি দাদা ক্যাথোড কেন? কারণ এই ক্যাটায়ন রয়েছে। তো ক্যাটায়ন কোথায় যায় ভাই? ক্যাথোডে যায়। এটা তো তড়িৎ বিশ্লেষণ প্রসেস হচ্ছে। তড়িৎ বিজারণ মানে কি? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ। তাহলে এ যাবে ক্যাথোডে, ক্যাথোডের মধ্যে গিয়ে কি হবে না 2Al3+। একটা যদি অ্যালুমিনিয়াম থাকতো তার কাছে 3টে ইলেকট্রনের ঘাটতি, যদি 2টো অ্যালুমিনিয়াম থাকে তাহলে 3টে 6টা ইলেকট্রনের ঘাটতি। তাহলে একে 6টা ইলেকট্রন দিয়ে দে। যখনই তুই দিয়ে দিবি, এই 2টো অ্যালুমিনিয়াম তৈরি করলো। আর এটাই তো তুই চেয়েছিলি। এইভাবেই তো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়ামকে সেপারেট করে দিলাম, গেল গল্প শেষ। শতবিজারণ পদ্ধতি আমার ওয়ান শট থেকে দেখবে একবার। এইবার চল একটুখানি বলে দিই লোহার মধ্যে মরচে পড়া, এটা বলে দিলি আমাদের ফিনিশ। তুই আমায় একটু কথাটা বল, লোহার মধ্যে মরচে পড়ার জন্য কি কি লাগে? তুই বলবি দাদা বাতাসের মধ্যে অক্সিজেন লাগে এবং জলীয় বাষ্প লাগে। তাহলে তুই হয়তো একটা জিনিস জানিস না, যে লোহার মধ্যে মরচে পড়ার জন্য একটা বিশেষ টাইপের আয়রন লাগে। এই যে লোহা, সেই লোহা যদি বিশুদ্ধ হয় তাহলে কিন্তু তার মধ্যে কোনোদিন মরচে পড়ে না। লোহার মধ্যে মরচে পড়তে হলে তোমাকে অবিশুদ্ধ লোহাকে ব্যবহার করতে হবে। অবিশুদ্ধ লোহার মধ্যে কি কি থাকে? লোহা থাকে এবং লোহার সাথে অশুদ্ধি মিশে থাকে, তবেই এই পুরো মরচে পড়ার প্রসেসটা ক্যারি আউট হয়। জানিস তো, এই যে লোহার মধ্যে মরচে পড়া, সেটা আসলে একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ রাসায়নিক বিক্রিয়া মানে সেইটার মধ্যে তড়িৎ বিশ্লেষণ প্রসেস হয়। যারা তড়িৎ বিশ্লেষণ ঠিকভাবে জানিস না, আমি এই কমেন্ট সেকশনে একটা 15 মিনিটের ভিডিও পোস্ট করব, দেখে নিবি ক্যাথোড অ্যানোড কোথায় জারণ কোথায় বিজারণ, জল হয়ে যাবে। এই তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দাদা দুটো জিনিস লাগে, একটাকে আমরা অ্যানোড বলি
আরেকটাকে আমরা ক্যাথোড বলি। এবার আমাকে একটা কথা বলো, কোথায় জারণ ঘটে? না তুমি বলবে দাদা অ্যানোডের মধ্যে সবসময় জারণ ঘটে, আর কোথায় বিজারণ ঘটে? না ক্যাথোডের মধ্যে সবসময় বিজারণ ঘটে। খেয়াল কর, লোহার মধ্যে যখন মরচে পড়ছে তখন এটা কি ধরনের প্রক্রিয়া হচ্ছে? আজকে বল, লোহা হচ্ছে Fe আর মরচে হচ্ছে Fe2O3.XH2O, এটাই তো মরচের সংকেত। তার মানে দাদা লোহার মধ্যে যখন মরচে পড়ে, লোহা যখন মরচেতে কনভার্ট হয় তখন লোহার অ্যাকচুয়ালি জারণ ঘটে। দেখো আয়রনের সাথে অক্সিজেন যুক্ত মানেই তো জারণ ঘটেছে। আরো একভাবে বলা যেতে পারে Fe2O3 এর মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে? Fe3+ রয়েছে। কোথা থেকে Fe3+ তৈরি হচ্ছে? Fe থেকে তৈরি হচ্ছে। তিনটে ইলেকট্রন ছাড়ছে তো ভাই, তো ইলেকট্রন ছাড়া মানে জারণ প্রসেস। বল জারণ কোথায় হয়? অ্যানোডের মধ্যে হয়। তাহলে লোহার মধ্যে মরচে পড়তে হলে লোহাটাকে কোথায় রাখতে হবে? অ্যানোডের মধ্যে রাখতে হবে। লোহা অ্যানোডের মধ্যে যদি থাকে তবেই তো লোহা জারিত হয়ে Fe3+ হবে। যখনই লোহা জারিত হয়ে Fe3+ হবে তখনই তো লোহার মধ্যে মরচেটা পড়বে। আর দাদা ক্যাথোডের মধ্যে তাহলে কি থাকবে? এই তো এই যে কথাটা বলেছিলাম, যদি অশুদ্ধি প্রেজেন্ট না থাকে তো মরচে পড়বেই না। তাহলে এই ক্যাথোডের মধ্যে অশুদ্ধিগুলোই প্রেজেন্ট থাকবে, তবেই পুরো তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন হবে, তবেই মরচে পড়বে। এইবার তোর মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, দাদা কোনোভাবে কি লোহাকে মরচে পড়ার হাত থেকে বাঁচানো যাবে? আমি বললাম একদম যেতেই পারে। আজকে তুই চিন্তা কর, সমুদ্রের মধ্যে জাহাজ ভাসছে, তো সেই সমুদ্রের জলে তো প্রচুর পরিমাণ Cl-SO4 2- আয়ন আছে, তা সত্ত্বেও জাহাজের তলদেশে কিন্তু মরচে পড়ে না। আজকে মাটির তলদেশে যে পাইপগুলো থাকে, মাটির মধ্যে তো প্রচুর Cl-SO4 2- আয়ন আছে, তাও কিন্তু সেই আয়নগুলোর উপস্থিতি থাকা সত্ত্বেও মাটির তলার পাইপের মধ্যে মরচে পড়ে না। কেন? এমনি কেন হয়? আমি বলছি দেখ ভাই, একটু ভালো করে ভেবেচিন্তে লক্ষ্য কর। তুই যদি কোনোভাবে এই লোহাটাকে অ্যানোড থেকে সরিয়ে ক্যাথোডে পাঠাতে পারিস তাহলে লোহার আর জারণ ঘটবে না। যদি লোহাটা জারিত হয়ে Fe3+ এ কনভার্ট না হয় তাহলে কোনোভাবেই Fe2O3 উৎপন্ন হবে না। আর যদি কোনোভাবেই এটা উৎপন্ন না হয় তাহলে লোহার মধ্যে মরচে পড়বে না। এই অ্যানোডে থাকার জন্য কি লাগে দাদা? আমি বলছি মাথায় রাখ, যে যত বেশি তড়িৎ ধনাত্মক হবে, যে যত বেশি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরে থাকবে, সে তত বেশি সক্রিয় হবে, তার ইগো তত বেশি হবে, সে তত বেশি করে ইলেকট্রন ছাড়তে চাইবে। আয়রন আজকে এখানে একমাত্র ধাতু, ওই জন্য ও একা সবার উপর রাজত্ব করছে। ও বলছে আমার থেকে তীব্র তড়িৎ ধনাত্মক এখানে কেউ নেই, ওই জন্য আমি সব সময় অ্যানোডের মধ্যে বসবো। আজকে ও নিজেকে বাপ বাপ বলে দাবি করছে। কালকে ধর যদি আমি আয়রনের থেকেও তীব্র তড়িৎ ধনাত্মক কোনো একটা ধাতুকে নিয়ে চলে আসতে পারি, দাদা আয়রনের থেকে তীব্র তড়িৎ ধনাত্মক কে আছে? এই দেখ ম্যাগনেসিয়াম, যে আয়রনের থেকে উপরে অবস্থান করছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে। যদি আমি কোনোভাবে আয়রনের পাইপের সঙ্গে লোহার পাইপের সঙ্গে, এটা ধর লোহার পাইপ আছে, আমি খুব ভালো আঁকি আমি জানি, লোহার পাইপের সঙ্গে যদি আমি কোনোভাবে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে ম্যাগনেসিয়ামকে কানেক্ট করে দিতে পারি তাহলে আয়রনের সেই ঘামান্ডার থাকবে না, ও আর নিজেকে সবকিছুর বাপ বলে দাবি করতে পারবে না। তখন ও বুঝতে পারবে যে আমার থেকেও তীব্র তড়িৎ ধনাত্মক একটা ধাতু ম্যাগনেসিয়াম চলে এসছে, তাহলে ওকে এবার সরে যেতে হবে, কারণ যে বেশি তীব্র তড়িৎ ধনাত্মক হবে সেই বসবে অ্যানোডের মধ্যে। তাহলে যখনই তুই এই কাজটা করবি সঙ্গে সঙ্গে অ্যানোডের মধ্যে গিয়ে বসে যাবে ম্যাগনেসিয়াম আর লোহা চলে যাবে ক্যাথোডের মধ্যে। এই যে প্রসেসটা হলো, তুই এবার চিন্তা কর কে জারিত হবে? ম্যাগনেসিয়াম জারিত হবে। যদি ক্ষয়প্রাপ্ত হওয়ার থাকে, কে ক্ষয়প্রাপ্ত হবে? ম্যাগনেসিয়াম ক্ষয়প্রাপ্ত হবে। আয়রনের কি আর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, ও তো জারিতই হতে পারবে না, তোর আর কি ক্ষতি? এইটাকেই, এই প্রসেসটাকেই সমুদ্রের তলদেশে বা বিভিন্ন জায়গার মধ্যে করা হয় যাতে আয়রনটাকে বাঁচিয়ে নেওয়া যায়। তুই আমাকে একটা কথা বল, অ্যানোড রূপে যে ইউজ হলো ম্যাগনেসিয়াম, সে নিজে ক্ষয়প্রাপ্ত হলো, কিন্তু তার পরিবর্তে বাঁচালো কাকে? যে ক্যাথোডের মধ্যে আছে, মানে আয়রনকে। তাহলে এই জন্যই এই প্রসেসটাকে বলা হয় ক্যাথোডীয় সংরক্ষণ। ক্যাথোডটাকে সংরক্ষণ করা হলো। কে সংরক্ষণ করলো? অ্যানোড সংরক্ষণ করলো, নিজেকে স্যাক্রিফাইস করে দিয়ে। এই জন্য এই ম্যাগনেসিয়ামকে বলা হয় স্যাক্রিফাইশিয়াল অ্যানোড।
বা উৎসর্গীকৃত অ্যানোড নিজেকে উৎসর্গ করে দিল আয়রনকে বাঁচানোর জন্য। সেই জন্য কোনোদিন অহংকার করতে নেই, কোনোদিন ভাবতে নেই তুমি সবার সেরা। কোনো না কোনোদিন তোমার থেকেও উঁচুতে কেউ না কেউ চলে আসবে, তখন তোমাকে নিজের চেয়ার ছাড়তে হবে। কথাটা খেয়াল রাখবি প্রত্যেকে। জীবনে কোনোদিন অহংকার করবি না, যেখানে আছিস ভালো আছিস, সুখে শান্তিতে থাক, লোককে ভালোবাসতে শেখ। কখনো অহংকার করবে না কোনো কিছুর জন্য। মনে রাখবে তুমি যেটা জানো তুমি খুব অল্প জানো, তুমি যেটা পারো তুমি খুব অল্প পারো, তোমার কাছে যা আছে খুব অল্প আছে। সেই জন্য জীবনে যতদিন বাঁচবে সুখে শান্তিতে বাঁচবে, কাউকে ঠকিয়ে বাঁচবে না, কারোর উপর রাজত্ব করে বাঁচবে না। সবসময় মাথায় রাখবে তুমিও যা, আজকে খেটে খাওয়া মানুষটাও তা। শুধু হয়তো কোনো কারণের জন্য ভগবান তোমাকে একটু বেশি আশীর্বাদ করেছেন, সেটা তুমি ফায়দা নিতে পারবে না ভাই। আজকের মতো এখানেই। আমি আশা করব প্রত্যেকের ধাতুবিদ্যাটা একদম পরিষ্কার আছে, প্রত্যেকের কাছে লজিক একদম ক্লিয়ার আছে। সবাই ভালো করে পড়তে থাক। 3rd সেপ্টেম্বর আজকে, কালকে 4th একটা গিভ অ্যাওয়ে ভিডিও আসবে। ওই ভিডিওর কমেন্ট সেকশনের কমেন্ট থেকে 5th সেপ্টেম্বর দুপুর 4টের সময় লাইভ কমেন্ট পিক করে 3 জনকে ধামাকা ব্যাচ ফ্রিতে দেওয়া হবে। ফ্রিতে দেওয়া হবে ধামাকা ব্যাচ। আর 5th সেপ্টেম্বরে ধামাকা ব্যাচের প্রাইস 899 হয়ে যাবে একদিনের জন্য। যদি কেউ নিতে চায় সে নিতে পারিস। আজকের মতো এখানেই ছিল, বাকি সব বক্তব্য আমার বলা হয়ে গেছে। আমি আশা করব কালকের ভিডিওটা দেখবি, শুধুমাত্র কিভাবে না, তার সাথে কিছু অ্যাডভাইসও থাকবে কালকে। আর দেখা হচ্ছে সবার সাথে 5th সেপ্টেম্বর লাইভে। টাটা, সবাই ভালো দেখি, ভালো করে পড়তে থাকিস। আর ভিডিওটা কেমন লাগলো বল, নিচে বল, হাইপ ফাইভ কর, একটু কমেন্ট কর, লাইক কর, শেয়ার কর। কি করছিস ভাই? নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে চলে আয়। ওখানে ইউটিউবের জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেওয়া আছে। আজকের মতো এখানেই, টাটা।